আসলে কেমন আছেন মির্জা আব্বাস? তবে এবার তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছে পরিবার। কোথায় গেলেন দেশের অন্যতম শীর্ষ এক রাজনীতিবিদ? এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প। এদিকে আজ এতদিন পরে সে মির্জা আব্বাসের মূল সংবাদ প্রকাশ হয়েছে। 1 মাস আগেই মৃত্যু হয়েছিল উনার, অবশেষে তার ফ্যামিলি প্রকাশ্যে আসতে বলে। এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আমি অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি, আমার নেতারা ভারাক্রান্ত হয়েছে। আমরা পরম কোনো আল্লাহ তাআলার কাছে আস্থা রাখছি, আল্লাহ তাআলা আমাদেরকে কায়েম করবে। মাঝপথে থেমে গেছে এক ঐতিহাসিক নাটক। শেষ পর্যন্ত কি ধরা পড়লেন পর্দার পেছনের আসল মাস্টারমাইন্ড? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই কথাটি যতটা সত্য। বিএনপি সরকার এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছে, এখন কি করবে, কি বলবে, কি ব্যাখ্যা দিবে, মন্ত্রীরা কিছুই বুঝতে পারছেন না। কতটা উদ্ভট একটা পরিস্থিতিতে বিএনপি সরকার আছে, সবকিছু কতটা এলোমেলো করে ফেলেছে। বিএনপি সরকার এবার পরিস্থিতির চাপে পড়ে এলোমেলো হয়েছে। আজকে মির্জা আব্বাসকে নিয়ে অসংখ্য গোপন তথ্য প্রকাশ হয় এবং মির্জা আব্বাসের মূল সংবাদটি প্রকাশ হওয়ার পর অসংখ্য নেতাকর্মীরা ফেঁসে যায়। দর্শক শ্রোতা, 1 মাস আগে মির্জা আব্বাস অসুস্থ হয়ে সিঙ্গাপুর গিয়েছিল। এরপর থেকে তার কোনো নিউজ দেখা যায়নি এবং সে নিখোঁজ হয়েছে, এইটা সবাই বলছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে মির্জা আব্বাসের নিউজের পর যেই ঘটনাগুলো দেশে ঘটেছে, এই নিয়ে বিএনপি সরকারও একটা বিপদের মুখে পড়ে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দেশের রাজনীতিতে হঠাৎ করেই যেন এক বিশাল ধূম্রজাল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, এমনকি রাজনীতির অন্দরমহলেও এখন কান পাতলে একটাই গুঞ্জন শোনা যাচ্ছে, কোথায় গেলেন দেশের অন্যতম শীর্ষ এক রাজনীতিবিদ, একজন সংসদ সদস্য, একটি বৃহৎ রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সদস্য এবং খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি হঠাৎ করেই দৃশ্যপট থেকে সম্পূর্ণ গায়েব। আনুষ্ঠানিকভাবে দাবি করা হচ্ছে তিনি মারাত্মক অসুস্থ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট এবং সাধারণ নেটিজেনরা এই অসুস্থতার টাইমিং নিয়ে রীতিমতো কাটাছেঁড়া করা শুরু করেছেন। ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে নানা রকম থিওরি আর বিশ্লেষণ। দেশে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খুনিরা পুলিশের হাতে ধরা পড়ার ঠিক 3 দিনের মাথায় এই প্রভাবশালী নেতার হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং তড়িঘড়ি করে দেশ ছাড়ার ঘটনাটি কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজ আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি, গুঞ্জন এবং প্রকাশ্যে আসা ঘটনাগুলোর টাইমলাইন মিলিয়ে একটি নিরপেক্ষ ফ্যাক্ট চেক বা বিশ্লেষণ করার চেষ্টা করব। পুরো ঘটনাটি বুঝতে হলে নেটিজেনরা বারবার যে টাইমলাইনটির দিকে আঙুল তুলছেন, আমাদের একটু সেদিকে নজর দিতে হবে। শুরুটা হয়েছিল ঢাকা ৮ আসনের নির্বাচনকে কেন্দ্র করে। এই আসনে মির্জা আব্বাসের অন্যতম বড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন জুলাই গণ আন্দোলনের জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক পেজ এবং তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই ওসমান হাদি। সাধারণ মানুষের সাথে তার সরাসরি যোগাযোগ তাকে বেশ জনপ্রিয় করে তুলেছিল। অনেকে মনে করছিলেন ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের জয়ের পথে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন তিনি, কিন্তু নির্বাচনের ঠিক আগে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। 12 ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন ওসমান হাদি এবং 18 ডিসেম্বর তিনি মারা যান। তার এই অকাল মৃত্যুতে নির্বাচনের মাঠ পুরোপুরি ফাঁকা হয়ে যায় বলে সোশ্যাল মিডিয়ার অনেকেই মন্তব্য করেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে মির্জা আব্বাস খুব সহজেই 57,000 ভোট পেয়ে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো শক্ত প্রতিরোধী করতে পারেননি। মির্জা আব্বাস সংসদ সদস্য নির্বাচিত হলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পেলেন। ইন্টারনেট এবং গণমাধ্যমের আর্কাইভ ঘাঁটলে দেখা যায়, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের শুরু পর্যন্ত তিনি রাজনৈতিক কর্মসূচিতে বেশ সরব ছিলেন এবং তাকে সম্পূর্ণ সুস্থই দেখা গেছে। তাহলে হঠাৎ কি এমন ঘটলো যে তাকে নিয়ে এত রহস্যের সৃষ্টি হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বিশেষ টাইমলাইনের খোঁজ পাওয়া যায়। সেই চমকপ্রদ টাইমলাইনটি আমরা আপনাদের জানাবো। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো বিভিন্ন পোস্ট এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুরো ঘটনার মোড় ঘুরে যায় 8 মার্চ 2026।
ওই দিন ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেফতার হয় ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 2 কিলার, ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এবং যুবলীগ কর্মী আলমগীর হোসেন। পুলিশি জেরায় তারা স্বীকার করে যে তারাই ওসমান হাদিকে গুলি করেছে। এই খবর গণমাধ্যমে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে নতুন করে প্রশ্ন ওঠে, এরা তো কেবল নির্দেশ পালনকারী, কিন্তু এই হত্যাকাণ্ডের আসল মাস্টার মাইন্ড কে? অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যখন এই প্রশ্নটি রীতিমতো ঝড় তুলছে, ঠিক তখনই অর্থাৎ খুনিরা ধরা পড়ার মাত্র 3 দিন পর 11 মার্চ খবর আসে মির্জা আব্বাস ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাকে দ্রুত ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। জানানো হয় তার 2টো অস্ত্রোপচার হয়েছে। এর পরের ঘটনা প্রবাহ নেটিজনদের সন্দেহকে আরও উস্কে দেয়। মাত্র 4 দিন পর 15 মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ব্লগে প্রশ্ন তোলা হয়, এভার কেয়ারের মতো শীর্ষ হাসপাতাল থেকে এত দ্রুত কেন তাকে বিদেশে নিতে হলো? এখানেই শেষ নয়, এপ্রিলের মাঝামাঝি সময়ে তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। অফিসিয়াল কারণ হিসেবে বলা হয় ফিজিওথেরাপি এবং পুনর্বাসন। কিন্তু সাধারণ মানুষ এবং ফেসবুক বিশ্লেষকদের প্রশ্ন, সিঙ্গাপুরের মতো বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা কেন্দ্র ছেড়ে ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ায় কেন যেতে হবে? মালয়েশিয়ায় কি এমন কোনো বিশেষ সুবিধা আছে, নাকি সেখানে লোকচক্ষুর অন্তরালে থাকাটা বেশি সহজ? এমন দাবিও তুলছেন কেউ কেউ। সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে ইন্টারনেটে সমালোচনা হচ্ছে তা হলো এই দীর্ঘ সময়ে মির্জা আব্বাসের কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশ না হওয়া। বর্তমান ডিজিটাল যুগে যেখানে একজন সাধারণ মানুষ অসুস্থ হলে সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন, সেখানে একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসের পর মাস বিদেশে চিকিৎসাধীন, অথচ তার একটি ছবিও কেউ দেখতে পেল না। মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে মির্জা আব্বাস মারা গেছেন। ফেক নিউজ চ্যানেলের ফটো কার্ডও ভাইরাল হয়েছিল। তখন তার ব্যক্তিগত সচিব গণমাধ্যমে এসে দাবি করেন যে তিনি বেঁচে আছেন এবং চিকিৎসাধীন। কিন্তু নেটিজেনদের দাবি ছিল একটি ছোট্ট ভিডিও বার্তা প্রকাশ করলেই তো সব গুজবের অবসান হয়। সেটি কেন করা হচ্ছে না? অনলাইন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হলে গণমাধ্যম ও সাধারণ মানুষের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তারাও হয়তো তার সাথে যোগাযোগের চেষ্টা করতেন। ফয়সাল এবং আলমগীর এই মুহূর্তে রিমান্ডে আছেন। সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জন ভাসছে যে যদি রিমান্ডে থাকা আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঢাকা 8 আসনের নির্বাচন বা উপর মহলের কোনো নির্দেশের কথা উল্লেখ করেন, 2026 সালের বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন এক রহস্যময় ঘনঘটা, যার কেন্দ্রে রয়েছেন ঢাকা 8 আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। প্রশ্ন উঠেছে, একজন প্রভাবশালী জননেতা কি আসলেই অসুস্থ, নাকি এই অসুস্থতা কেবল একটি রাজনৈতিক ঢাল? আমরা যদি ঘটনার গভীরে যাই তবে দেখব এই নাটকের নেপথ্যে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হচ্ছে। গত 8 মার্চ ভারতের পশ্চিমবঙ্গে হাদি হত্যার প্রধান 2 আসামি ফয়সল ও আলমগীর গ্রেফতার হওয়ার ঠিক 3 দিনের মাথায় মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থ হওয়া কি শুধুই কাকতালীয়? রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন কৌশলগত প্রস্থান হিসেবে। লক্ষ্য করুন, গ্রেফতারের আগে মির্জা আব্বাসকে নিয়মিত সচিবালয় এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা গেছে, কিন্তু খুনিরা রিমান্ডে যেতেই তার শরীরের অবস্থা কেন এত দ্রুত সংকটাপন্ন হলো যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠাতে হলো? এখানেই শেষ নয়, সিঙ্গাপুর থেকে তাকে কেন মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো তা নিয়ে কূটনৈতিক মহলে নানা গুঞ্জন রয়েছে। সাধারণত সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা, তাহলে কেন তাকে আরও দূরে মালয়েশিয়ার এক নির্জন পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হলো? এটি কি তদন্তের আওতা থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখার কোনো আন্তর্জাতিক কৌশল? আপনি যদি ঢাকা 8 আসনের নির্বাচনের দিকে তাকান তবে দেখবেন ওসমান হাদির রহস্যময় মৃত্যু মির্জা আব্বাসের জন্য ক্ষমতা দখলের রাস্তা কতটা মসৃণ করে দিয়েছিল। হাদি ছিলেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ, যাকে দমানো মির্জা আব্বাসের জন্য প্রায় অসম্ভব ছিল। কিন্তু হাদিকে গুলি করে সরিয়ে দেওয়ার পর বিনা বাধায় সেই সিংহাসনে বসেন আব্বাস। এখন প্রশ্ন হলো, খুনিরা যদি তদন্তে এমন কারোর নাম প্রকাশ করে দেয় যিনি সরাসরি এই ক্ষমতার সাথে জড়িত, তবে কি সেই দায় এড়ানো সম্ভব? আজকের ডিজিটাল যুগে একজন এমপি হাসপাতালে চিকিৎসাধীন, অথচ তার একটি ছবিও জনসম্মুখে আসবে না, এটা অবিশ্বাস্য। কোনো মেডিকেল বুলেটিন নেই, কোনো ভিডিও বার্তা নেই। পুরো বিষয়টি যেন একটি গোপন রাষ্ট্রীয় প্রজেক্ট। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানোর পরেও কেন তার পরিবার বা দল থেকে কোনো ডিজিটাল প্রমাণ দেওয়া হলো না? এই নীরবতাই প্রমাণ করে যে পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা চলছে। সম্ভবত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বা খুনিদের জবানবন্দি চাপা ধামাচো না হওয়া পর্যন্ত মির্জা আব্বাসকে অসুস্থ হিসেবেই মালয়েশিয়ায় আটকে রাখা হবে। বাংলাদেশের ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে তদন্তের আজ থেকে বাঁচতে ভিআইপিরা অসুস্থতার দোহাই দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে আরও একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে আন্তর্জাতিক আইনি সহযোগিতা নিয়েও। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো যখন আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, তখন বাংলাদেশ সরকারের ওপর একটা অদৃশ্য চাপ তৈরি হয়েছে। যদি আসামিরা স্বীকৃতোক্তিতে কোনো প্রভাবশালী নেতার নাম নেয়, তবে তাকে রক্ষা করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। আর সেই কঠিন পরিস্থিতির আগে কি এই প্রস্থান?
লক্ষ্য করুন, মির্জা আব্বাসের নির্বাচন এলাকা ঢাকা ৮-এ এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। যারা তান হয়ে ভোট চেয়েছিলেন তারাও আজ তার অবস্থান নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন। প্রশাসনের উচ্চ পদস্থ কর্মচারীদের সাথে যোগাযোগ করা হলেও তারা ব্যক্তিগত গোপনীয়তার দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তির তথ্য কি কেবলই ব্যক্তিগত, নাকি এর সাথে ন্যায় বিচারের প্রশ্ন জড়িত? মির্জা আব্বাসের এই অন্তরাল শুধু একটি আসন নয়, বরং পুরো সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। কেন দেশের মূলধারার মিডিয়াগুলো এই নিখোঁজ নাটক নিয়ে নীরব? কেন তারা প্রধানমন্ত্রীর উপদেষ্টার বর্তমান অবস্থা নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করতে ভয় পাচ্ছে? ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার কি তবে এই রহস্যময় অসুস্থতার নিচে চাপা পড়ে যাবে? বাংলার মানুষ আজ বোকা নয়, তারা বুঝতে পারছে এই অসুস্থতা আসলে একটি আইনি সুরক্ষা কবচ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে একটি দীর্ঘমেয়াদী কোল্ড স্টোরেজ নীতি, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িকভাবে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হয় যাতে জনস্মৃতি থেকে মূল ঘটনাটি মুছে যায়। আমরা চাই মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরুন এবং হাদি হত্যার তদন্তে নিজের অবস্থান পরিষ্কার করুন। যদি তিনি নির্দোষ হন তাহলে কেন এই লুকোছুরি? কেন একটি ছোট্ট ভিডিও বার্তায় তিনি জনগণকে আশ্বস্ত করছেন না? সত্যকে যত বেশি গোপন করার চেষ্টা করা হবে তার তত বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। ক্ষমতার দাপটে হয়তো সাময়িকভাবে তদন্ত থমকে দেওয়া যায়, কিন্তু ইতিহাসের বিচার থেকে রেহাই পাওয়া অসম্ভব। আমরা আশা করি ওসমান হাদির রক্তের মর্যাদা রক্ষায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং এই রহস্যময় নিখোঁজ নাটকের অবসান ঘটিয়ে আসল সত্য জাতির সামনে তুলে ধরবে। জনগণের আদালতে জবাবদিহিতা এড়ানোর কোনো সুযোগ কারণ নেই। শেষ পর্যন্ত ন্যায় বিচারের পাল্লা কোন দিকে ভারী হয় সেটাই এখন দেখার বিষয়। বিএনপি সরকার এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছে, এখন কি করবে, কি বলবে, কি ব্যাখ্যা দিবে, মন্ত্রীরা কিছুই বুঝতে পারছেন না। কতটা উদ্ভট একটা পরিস্থিতিতে বিএনপি সরকার আছে, সবকিছু কতটা এলোমেলো করে ফেলেছে, কিভাবে সবকিছু মাখিয়ে ফেলেছে লেজে গোবরে, এখনই আলোচনায় আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে অত্যন্ত নৃশংসভাবে, 16%, 20% এইভাবে, যেটা সাধারণত হয় না। আপনি 2%, 3% বাড়ান মেনে নেওয়া যায় না, এক লাফে 16% থেকে 20-25%। কতটা নৃশংস আপনি চিন্তা করেন। এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে 599, 600 বা বাস্তবে অনেক বেশি। সরকার যাই ঠিক করে দিক, বাস্তবে বেচা কিনা হয় অনেক বেশি। সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হয় না। এবং বিদ্যুতের দাম প্রায় বাড়ছে, সবকিছু রেডি, পারবে, ঘোষণা আসার বাকি। বাস ভাড়া বাড়ার সব প্রক্রিয়া সে ঠিক করে ফেলেছে, কিলোমিটার প্রতি কত পয়সা বাড়বে। লঞ্চ মালিকরাও ঠিক করে ফেলেছেন কতটুকু বাড়বে, রিক্সা চালকরা, অটো, সবাই। কারণ বিদ্যুতের দাম বাড়লে তো অটো ভাড়াও বাড়বে, সবকিছুর দাম বাড়বে, কিন্তু আপনার ইনকাম বাড়ার কোনো খবর নাই। সবকিছুর দাম বাড়ছে কিন্তু আপনার ইনকাম বাড়ার কোনো খবর নাই। এখন এটা কেন এই দাম বাড়াতে বাধ্য হয়েছে, এটার ব্যাখ্যা আমি আগে দিয়েছি। আসলে তারেক রহমান যে বাড়াতে চেয়েছেন সেটা না, এটা যুক্তরাষ্ট্র, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের চাপে বাড়াতে বাধ্য হয়েছে। কারণ বাংলাদেশ চালায় মার্কিন ডিপ স্টেট, ওয়ার্ল্ড ব্যাংক, IMF। এটা তারেক রহমান চালান না। কারণ তারেক রহমান, এটা বিএনপি মন্ত্রীও স্বীকার করছে যে প্রধানমন্ত্রী দাম বাড়াতে চাননি, অথবা দাম বাড়ানোর আগেও কয়েক দফায় মন্ত্রীরা বলেছে যে আমরা এখনো দাম বাড়াইনি, প্রধানমন্ত্রী দাম বাড়ায়নি, দেখছেন। আচ্ছা, এখন দেখেন দাম বাড়ানোর পরে কি বলবে, কোনো ব্যাখ্যা তো নাই। কারণ এই দাম বাড়ানোর পিছনে কোনো যুক্তি নেই। দাম বাড়তে পারে, দাম বাড়ানোর যৌক্তিকতা আছে। সবকিছুই তো আর সেই আগের দামে থাকবে না। দিন যত সামনে যাবে দাম বাড়বে, মানুষের ইনকাম বাড়বে, টাকার মূল্য কমবে, এটা রিয়ালিটি, এটা অর্থনীতির রিয়ালিটি। যদি সারা পৃথিবী আবার একটা বড় কিয়ামতে সুগড়ার পর পুরোনো জায়গায় ফিরে যায়, তখন হয়তো বা আবার সেই 1 পয়সায় 10 মণ চাউল পাবো, সেই যুগ দিয়ে শুরু হবে। কিন্তু আপাতত এই টাকার নোট বা কারেন্সির যুগে দিন যত সামনে যাবে দাম বাড়বে। অবৈধ ইউনূস সরকার যাওয়ার আগে বাংলাদেশকে চিরদিনের জন্য আমেরিকার দাসে পরিণত করে রেখে গেছেন। ওদিকে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ক্ষমতায় বসার 2 মাসের মাথায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করলেন। নামে অংশীদারিত্বের চুক্তি হলেও এই চুক্তিতে কি আছে সেই সম্পর্কে জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে, যেমনটি রেখেছিলেন ইউনূস। অথচ একটি সংসদ নাকি কার্যকর রয়েছে এবং সেই সংসদে যুদ্ধাপরাধী জামায়াতের এমপিরা আবল তাবল কথা বলছেন, কিন্তু এইসব চুক্তি নিয়ে কোনো কথা শুনতে পায়নি জনগণ। অনেকদিন পরে আমরা ইউনূসের চুক্তি সম্পর্কে তারই প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য গংদের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে এটা নাকি দাসত্বের চুক্তি। কে জানে, কিছুদিনের মধ্যেই হয়তো ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো যে বাংলাদেশকে তারেক রহমান আরেক বেচা দিয়েছেন ইউরোপের কাছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যখন আমি বাংলাদেশের সাম্প্রতিক এই উদ্বেগজনক ঘটনা প্রবাহের দিকে তাকাই, তখন আমার কাছে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। স্বাধীন, সার্বভৌম এবং বাংলাদেশের রাজনীতি এবং এর অখণ্ডতা নিয়ে কথা বলতে গেলে সবার আগে যে নামটি উচ্চারণ করতে হবে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এর কারণ শুধু এই নয় যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরাতন বা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল, বরং
বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মের পূর্ব থেকেই একমাত্র এই দলটি একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক নীতিতে চলে আসছে। জাতির পিতা দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।